এ হচ্ছে গিয়ে সবুজ আলী। সবাই জি জি বলে জি। এই ছেলেটি, আমি যখন অনুসন্ধান করলাম আমি দেখলাম জুলাইয়ে এই ছেলেটি প্রথম মারা গিয়েছিল। জুলাইয়ে যদি কেউ শহীদ হয়ে থাকে তাহলে এই সবুজ আলী ছিল প্রথম শহীদ। সায়েন্স ল্যাবের মোড়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। তাহলে তাহলে আমরা যে এর কথা শুনি, আবু সাইদের কথা শুনি জুলাইয়ের প্রথম শহীদ, কেমন করে হয় আবু সাইদ প্রথম শহীদ? আবু সাইদ তো মারা গেল 16 জুলাই, এই ছেলে তো তার আগে মারা গেল। 16 জুলাই একই দিনে মারা গেছে। সবুজ আলী, এবং হ্যাঁ। সবুজ আলী, এবং আপনি এই ভিডিওটিও দেখবেন, ছবি আছে, এটিরও ভিডিও আছে। এবং এই মামলা এখন আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে, বিভিন্ন জনের বিরুদ্ধে মামলার আসামি করা হয়েছে। এবং সবুজ আলীকে 16 তারিখে আপনি দেখবেন যে নির্মম ভাবে নিউ মার্কেটে দিনের বেলা একেবারে প্রকাশ্যে কিভাবে 4-5 থেকে পিটুনি দিয়ে একেবারে সহিংস কায়দায় তাকে হত্যা করা হয়েছে। এটিও একেবারে উন্মুক্ত। এবং সেই 16 তারিখ একই দিনেই আপনি দেখবেন যে চট্টগ্রামে, সেই 16 তারিখ চট্টগ্রামে যে 6-7 তলা ভবনের উপর থেকে কতজন ছাত্রলীগের কর্মীকে উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, এটি কিন্তু একেবারে প্রারম্ভিক দিকের ঘটনা, যে সেই 16 তারিখেরই ঘটনা। তো সেই একই দিনে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। এবং এই প্রত্যেকটি বিষয় কিন্তু তারা আজকে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি সত্য কিন্তু চাপা দেওয়া যায় না। আজকে বাংলাদেশের মানুষের সামনে তো একটি ধাপে ধাপে এটি উন্মুক্ত ক্রমাগত হচ্ছেই এবং হচ্ছেই। ধাপে ধাপে উন্মুক্ত হচ্ছে। আপনার কি মনে হয় গত 1 বছরেও এই বিষয়গুলো মানুষের সামনে আপনারা পরিষ্কার করতে পেরেছেন? আমরা চেষ্টা করে যাচ্ছি, এবং মানুষের সামনে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো আমরা জবাব দেওয়ার চেষ্টা করছি। এমনকি আমাদেরকে নিয়েও যদি কোনো অভাব অভিযোগ থাকে, প্রশ্ন থাকে, সেগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি। কারণ জনমতের একটি বিষয়, সেটি হচ্ছে এটি ধাপে ধাপে আসলে তৈরি হয়। আমরা মনে করি যে 5ই আগস্টে বাংলাদেশের জনগণকে যেভাবে তারা ব্যবহার করার চেষ্টা করেছে, বাংলাদেশের জনগণকে এক প্রকার পর্যায়ে জিম্মি করে যে এক ধরনের সহিংসতা ঘটছে, তারা কিলিং মিশন বাস্তবায়ন করছে, লাশ ফেলছে, স্নাইপার রাইফেল ব্যবহার করছে, জঙ্গিদেরকে তারা কারাগার থেকে 18 তারিখে আপনি নরসিংদী কারাগার থেকে আপনি দেখবেন যে কতজনকে বের করে নিয়ে আসা হয়েছে। 4 আগস্ট কিভাবে এনায়েতপুরে 13 জন পুলিশকে একসঙ্গে পুড়িয়ে হত্যা করা হয়েছে। তো এই ধরনের ঘটনা যাত্রাবাড়িতে আপনি দেখবেন যে যাত্রাবাড়িতে কিভাবে হত্যাকাণ্ডগুলো পরিচালনা করা হয়েছে। তো যারা হত্যাকাণ্ডগুলো পরিচালনা করেছে তারাই কিন্তু আজকে রাষ্ট্রের কল কবজা তারাই দখল করে রয়েছে। তো যে কারণে আমরা মনে করি যে এই প্রশ্নগুলো আসছে এবং বাংলাদেশের জনগণের কাছে ক্রমাগত ভাবে এগুলো পরিষ্কার হতে শুরু করেছে, যে কারণে কিন্তু জনগণ সঠিক রাজনৈতিক সিদ্ধান্তটি, সঠিক মতামতটি দেয়া শুরু করেছে, সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেছে। এবং আল জাজিরা রিপোর্ট, আমি আরেকটি বিষয় বলি শুধুমাত্র, সেটি নয়, এই যে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটেছে পুলিশের বিষয়, এই বাংলাদেশে আপনি দেখবেন যে 44 জন, সরকারি রিপোর্টও যদি আমরা আমলে নেই, যদিও প্রকৃত সংখ্যা কয়েক গুণ, তারপরও আপনি দেখবেন যে সরকারি রিপোর্ট অনুযায়ী 44 জন পুলিশ অফিসার হত্যাকাণ্ডের শিকার হয়েছে। পৃথিবীর কোন দেশে এই 44 জন কেন, 4 জন কেন, 1 জন বা 2 জন পুলিশও যদি সহিংসতা বা হত্যাকাণ্ডের শিকার হয়, সেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি পরিস্থিতির উদ্ভব হয় এবং রাষ্ট্র কিভাবে রেসপন্স করে, সেই প্রশ্নগুলো তো আজকে সবার কাছে নিরপেক্ষভাবে মূল্যায়ন করা প্রয়োজন বলে আমরা মনে করি। আর যে বিভিন্ন ধরনের তাদের বিকৃত অডিও ট্যাপ, ডক্টর অডিও ট্যাপ, ইঞ্জিনিয়ার অডিও ট্যাপ তারা আজকে প্রকাশ করছে। আজকে যে কারো কাছে আমরা প্রশ্ন করি, দেখুন পুলিশ পৃথিবীর যে কোনো দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে কিভাবে কাজ করে? পুলিশ কাজ করে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, পুলিশ কাজ করে তাদের যে নিজস্ব আইন রয়েছে সেটি অনুযায়ী তারা রেসপন্স করে। পুলিশ কাজ করে সরকারের যে আইন, যে সাংবিধানিক অনুশাসন রয়েছে সেটির আলোকে। সেক্ষেত্রে যেটি দেখার বিষয়, সেটির জন্য তো কারো নির্দেশনার প্রয়োজন আছে বা কাউকে দিতে হয়। এটি আসলে যারা এ ধরনের বলে কোনো কিছু প্রমাণ করতে চায়, তারা আসলে এক ধরনের বোকার স্বর্গে বসবাস করছে বলেই আমার কাছে সুস্পষ্ট প্রতিবাদ হচ্ছে। এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যদি আপনি দেখেন, যে বাংলাদেশে কিন্তু কারফিউ দেওয়া হয়েছে, বাংলাদেশে কিন্তু 144 ধারা ছিল, বাংলাদেশে কিন্তু সহিংস কায়দায় আক্রমণ কাণ্ড পরিচালনা করেছে। যে প্রশ্নটি আসতে পারে, প্রশ্ন করতেই পারে, প্রপোর্শনেট কিনা, পুলিশের রেসপন্স প্রপোর্শনেট কিনা, কিংবা প্রত্যেকটি ঘটনার অনুপুঙ্খ তদন্তের আলোকে ক্রিমিনাল অফেন্সের দায়টি কার, সেটি প্রমাণ করার সুযোগ থাকে। এবং সেটি কিন্তু জাতিসংঘের যে রিপোর্ট তারা দিয়েছে, সেখানেও কিন্তু তারা সুস্পষ্টভাবে বলেছে যে এটির কোনো কিছুই, এই রিপোর্টের এই কোনো কিছু তাদের ক্রিমিনাল অফেন্স, ক্রিমিনাল লায়াবিলিটি ন্যূনতম অর্থ প্রমাণ করে না। বরং এই জুলাই আগস্টে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সনাতন ধর্মাবলম্বীরা যেভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এবং আমরা আরেকটা কথা বারবার বলে দিতে চাই যে ইন্ডেমনিটি, শেখ হাসিনা সরকার তো বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করছে, শেখ হাসিনা সরকার তো নিরপেক্ষ তদন্তের আলোকে প্রত্যেকটি হত্যার যেভাবেই হোক না কেন, শেখ হাসিনা সরকার তো বিচার নিশ্চিত করতে চেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত করতে চেয়েছে। এবং দেখুন
এই দখলদার সরকার তারা কি করেছে, ইন্ডেমনিটি দিয়েছে। যে ইন্ডেমনিটি দেয় সে যখন আমাদেরকে ন্যায় বিচারের সবক দেয়, সে বলে দিচ্ছে এই ঘটনা তদন্ত করা যাবে না, প্রশ্ন করা যাবে না, মামলা করা যাবে না, অথচ তারা আজকে সাদ্দাম এই পরিচালনা করছে বিভিন্ন কর্মকাণ্ড। সাদ্দাম যেই ঘটনা বাংলাদেশে ঘটে গেছে, আমার মনে হয় যে এটি একটা ইতিহাসের অনেক বড় একটা অংশ এবং অনেক গবেষণাও করার আছে, কারণ বাংলাদেশে যা ঘটে গেছে তার খুব সামান্য অংশই আমরা এখনো জানি, বেশিরভাগই আমাদের অজানা বলে আমার মনে হয়। বিভিন্ন সময় যখন আমি ইনভেস্টিগেট করতে যাই, তদন্ত করতে যাই, কিংবা ধরেন আরো তথ্য আশা করি, তখন দেখি যে অনেক কিছু অজানা। নিশ্চয়ই কোনো না কোনো দিন তো আমরা জানতে পারবোই। কিন্তু আপনার কাছে আরেকটি বিষয় আমার খুব জানতে ইচ্ছা করে, সেটা হচ্ছে 5ই আগস্ট আপনাদের মাঠে থাকার কথা ছিল, রাইট? 5ই আগস্ট আপনাদের এটি মাঠে থাকার কথা ছিল, কিন্তু সেদিন আপনারা মাঠে অবস্থান নেননি রহস্যজনক কারণে। কেন? কারণটি কি ছিল? দেখুন, এই প্রশ্নের উত্তর আমি প্রথমেই ব্যাখ্যা করেছি ইতিমধ্যে। বিশেষ করে 5ই আগস্ট শুধু নয়, 18 জুলাইয়ের পর থেকে, কারফিউ দেওয়ার পর থেকে, বিশেষ করে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনা, আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনা প্রত্যেকটি মুহূর্ত সহিংসতা এড়াতে চেয়েছেন। মানুষের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। সে কারণে কিন্তু দলীয় নির্দেশনা ছিল, আমি আপনাকে বলছি, দলীয় নির্দেশনা ছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, প্রচলিত বাংলাদেশের যে আইন কানুন রয়েছে সেটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত যেন গ্রহণ করা হয়। 5ই আগস্ট শুধু না, আপনি দেখবেন যে আওয়ামী লীগের কর্মসূচি 1 আগস্ট ছিল শোক র্যালি, পরবর্তীতে যখন সেটা কারফিউ দেওয়া হলো সেটি পরিবর্তন করা হলো, সেটি পরবর্তীতে 3, 4, 5 এভাবে 5 তারিখের কর্মসূচি কিন্তু পরিবর্তিত করা হয়। কারণ যে সহিংসতা যাতে এড়ানো যায়, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি যেন না ঘটে, এই ক্ষতিটি যেন কমিয়ে নিয়ে আসা যায়, একটি দায়িত্বশীল সরকার হিসেবে শেখ হাসিনা সরকার কিন্তু প্রাণান্তকর ভাবে সেই চেষ্টাই করেছে। কারণ শেখ হাসিনার কাছে সবসময় ক্ষমতার চেয়ে জনতা গুরুত্বপূর্ণ ছিল, শেখ হাসিনার কাছে সবসময় মানুষের নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, এবং তিনি বিদ্যমান আইন অনুযায়ী সেটি এবং রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী সেটি বাস্তবায়ন করার চেষ্টাই করে গেছেন ক্রমাগত। জি সাদ্দাম, মানে ধরেন ঠিক আছে, এটি যে দেশে যেহেতু সরকার আপনাদের প্রশাসন তার কথা অনুযায়ী চলবে, সেটি একটা দিক। আবার আপনারা রাজনৈতিক দল হিসেবে আপনারাও মাঠের কর্মসূচিতে থাকবেন, এটা আবার কিন্তু আরেকটা দিক, এটার সঙ্গে কোনো কনফ্লিক্ট নাই, আমরা বুঝি সেটা। কিন্তু আপনারা মাঠে পুরোটা অনুপস্থিত ছিলেন, কারণ অভিযোগ রয়েছে এরকম যে আপনাদের দলের ভেতরে কেউ একটি অংশ আপনাদেরকে বিভ্রান্ত করেছিল। এই অভিযোগ কি সত্য? না, আমি সেটি মনে করি না। কারণ আমাদের দলের মূল লক্ষ্যটাই ছিল, আপনি দেখুন যে আপনি রাজনীতি করার অর্থ কি, আর ক্ষমতা পরিবর্তনের রাজনীতি, সাংবিধানিক রাজনীতিটার অর্থ কি? রাজনীতির অর্থ এই নয় যে আপনি সবসময় সরকারে থাকবেন কিংবা এটি থাকবেন। আপনি ক্ষমতায় যদি যান, আপনাকে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যেতে হবে, সাংবিধানিক অনুশাসন যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিয়ে যেতে হবে। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ তো সেটি করার চেষ্টা করবে। আওয়ামী লীগের কাছে তো সবসময় মানুষের নিরাপত্তা, সাংবিধানিক প্রক্রিয়া, জনগণের ম্যান্ডেট পাওয়া, গণতন্ত্র, এটি তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন কেউ যদি সহিংসতাকে রাজনৈতিক কৌশল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, একটি দেশে যখন শঙ্কা রয়েছে যে মানুষের তারা যে কিলিং মিশন বাস্তবায়ন করতে যাচ্ছে, আপনি দেখছেন যে প্রকাশ্যভাবে কিলিং মিশন বাস্তবায়ন করা, সেই প্রবণতাটা কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য কর্মসূচি দেওয়া হচ্ছে। সরকার চেষ্টা করছে সেটি শান্তিপূর্ণভাবে নিরসন করার, এবং সেই সময় সরকার এবং একটি দায়িত্বশীল রাজনৈতিক দল প্রধানতম যেটি চেষ্টা থাকবে সেটি যেন তারা যেন কেউ কোনো মুখোমুখি না হয় সেটি নিশ্চিত করা। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং সরকার, শেখ হাসিনা সরকার কিন্তু সেটি করার চেষ্টা করেছে। এখন সহিংসতাকে যদি রাজনৈতিক কৌশল আমরা হিসেবে মনে করতে চাই, এবং রাজপথে আপনি ক্ষমতা দেখিয়ে মানুষের মৃত্যুর কারণ হচ্ছেন, সেটিকে যদি আপনি মনে করেন যে এটা সাহসের প্রমাণ, আমরা কিন্তু কোনো অবস্থাতেই সেই রাজনীতি অতীতেও করিনি এবং ভবিষ্যতেও আমরা সেই রাজনীতিকে সমর্থন করবো না। সাদ্দাম, আপনার কাছে আমার আরো খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আছে, কিন্তু একজন এই প্রশ্নটি বারবার আমার কাছে জানতে চাইছেন, মানে প্রশ্নটি যেন আমি আপনাকে করি। নোমান পারভেজ প্রশ্নটি করেছেন যে আপনাকে যেন প্রশ্নটি করি যে ওই যে অডিও ক্লিপ, শেখ হাসিনার অডিও ক্লিপ কিভাবে আল জাজিরা পেল? প্রথম কথা হচ্ছে অডিও ক্লিপটি তো ভিত্তিহীন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এটি নিয়ে তো আইনানুগ দৃষ্টিকোণ থেকে যদি দেখেন যে আপনার তথ্যচিত্রেও কিন্তু সেটি রয়েছে, যেটির আমাদের যে প্রামাণ্য হিসেবে যেগুলোকে উপস্থাপন করা এভিডেন্স হিসেবে, সেটির যে আইন কানুন রয়েছে, বাংলাদেশের প্রচলিত আইন কানুন, সেটিরও কিন্তু এটি লঙ্ঘন ঘটেছে। এবং এটির মাধ্যমে কিন্তু এটি যে একটি ক্যাম্পেইনিং এর অংশ, প্রোপাগান্ডার অংশ, এবং প্রোপাগান্ডার মাধ্যমে হেয় করা যে তাদের মূল উদ্দেশ্য, এবং সেটিও কিন্তু প্রমাণিত হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে তাদের এই ডক্টর অডিও ট্যাপ, তাদের যে ইঞ্জিনিয়ার অডিও ট্যাপ, সেটিকেই যে তারা তাদের একমাত্র প্রামাণিক দলিল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে,
প্রকৃত কোনো তথ্য, প্রকৃত কোনো সত্য, প্রকৃত কোনো প্রমাণ যে নেই, বরং প্রকৃত সত্যটা বরং তারাই, যারা আজকে এই সরকার দখল করে আছে, তারাই যে এই কর্মকাণ্ডগুলোর সঙ্গে হত্যা সহিংসতাগুলোর সঙ্গে সম্পৃক্ত, সেটি যে উন্মোচিত হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। সে কারণে কিন্তু আজকে এই অডিও ক্লিপের নাটক, এই বাইরে থেকে পিআর ক্যাম্পেইনিং এর মাধ্যমে রাজনৈতিক ফোকাস থেকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা, যে কারণে আমরা আসলে সত্যি কথা যদি বলি, এটি নিয়ে ব্যতিব্যস্ত হওয়ার কোনো সুযোগ, বিব্রত হওয়ার কোনো সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না। তো আপনাদের পরিকল্পনাটা কি? কবে নাগাদ আপনারা জানেন যে পুরো বাংলাদেশে ছাত্রলীগের উপর, আওয়ামী লীগের উপর যে পরিমাণ নির্যাতন অত্যাচার হচ্ছে, আপনারই অনেক সহযোদ্ধা, সহকর্মী, মিছিলের সঙ্গী নিহত হয়েছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, আপনার নিজেরও বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো তাদের জন্য আপনারা এখন কি করছেন, কিভাবে সংগঠিত হচ্ছেন? মাত্র দেখলাম একটা হরতাল ডেকেছেন, সেই হরতাল আসলে কতটুকু সফল হয়েছিল, মানে সবকিছু মিলিয়ে কি পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন? দেখুন, আমাদের লক্ষ্যটা কিন্তু বাংলাদেশের জনগণের কাছে, ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেয়া। আমরা মনে করি যে বাংলাদেশে বর্তমান সরকার হচ্ছে ফ্যাসিস্ট সরকার। এই সরকারের ক্ষমতায় থাকার অর্থই হচ্ছে বাংলাদেশের জনগণকে অপমান করা। কারণ আমরা রাজনীতি করি, আমরা কিন্তু রাজনীতি করি তার মানে এই নয় যে আমরা সারা জীবন ক্ষমতায় থাকবো, কিন্তু বাংলাদেশে জনগণের সরকার থাকবে, জনগণের নির্বাচিত সরকার থাকবে, সেটাই তো সবচেয়ে বড় বিষয়। তো এই সরকার বাংলাদেশের জনগণকে পাশ কাটিয়ে, জনগণকে অপ্রাসঙ্গিক করে, জনগণের যে সার্বভৌমত্বের ধারণা রয়েছে সেটিকে অপ্রাসঙ্গিক করে দিয়ে কিন্তু তারা ক্ষমতায় আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা ছাত্র, পুলিশ, নাগরিক হত্যার সঙ্গে সম্পৃক্ত থেকেছে, যাদেরকে ইন্ডেমনিটি দেওয়ার প্রয়োজন হয়েছে নিজেদের নিরাপত্তা এবং রক্ষা কবচ দেওয়ার জন্য, তারাই আজকে ক্ষমতায় আছে। তৃতীয় বিষয় হচ্ছে যে যারা, আমরা যদি 5ই আগস্টের পরবর্তী বাস্তবতা দেখি, বাংলাদেশ সম্পূর্ণ একটা সিকিউরিটি লেজ। একটি রাষ্ট্রের প্রধানতম দায়িত্ব কি? প্রধানতম দায়িত্ব হচ্ছে আপনার নিরাপত্তা নিশ্চিত করা। আপনার জীবন এবং জীবিকার নিরাপত্তা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে প্রারম্ভিক কাজ হচ্ছে এটা। তো এই সরকার সম্পূর্ণ একটি সিকিউরিটিলেস রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিণত করেছে, একটা ললেস রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে পরিণত হয়েছে। খুন, সহিংসতা, ধর্ষণের ঘটনা, অর্থনৈতিক বিপর্যয়, চাকরি না থাকা, মবের সহিংসতা থেকে শুরু করে মৌলবাদীদের উত্থান, প্রত্যেকটি ক্ষেত্রেই বাংলাদেশ কিন্তু একটা ভয়ঙ্কর বাস্তবতার মধ্য দিয়ে অতিবাহিত সময় করছে। তো এটির কারণে আমাদের এই এই দখলদার সরকারের বিদায় ঘটিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক পথ রূপান্তরটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের কাজ। এবং সেই লক্ষ্যে, এবং এটি আমরা সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং আমরা মনে করি যে বৃহত্তর ছাত্র জনতার ঐক্য নিশ্চিত করা প্রয়োজন। সেই লক্ষ্যে আমরা কাজ করছি, মানুষকে সংগঠিত করার চেষ্টা করছি, শিক্ষার্থীদের কাছে আমরা যাওয়ার চেষ্টা করছি। প্রশ্ন যদি থাকে, উদ্বেগ যদি থাকে, সংশয় যদি থাকে, শঙ্কা যদি থাকে, সেগুলো আমরা দূর করার চেষ্টা করছি। এবং আমরা সুস্পষ্ট করে বলছি যে আমরা এই এই সংকট আমরা মোকাবেলা করবই করব, এবং আমরা সেই সংগঠিত শক্তির মাধ্যমে, জনগণের শক্তির মাধ্যমে, শান্তির শক্তির মাধ্যমে এবং লড়াই এবং আত্মত্যাগের মাধ্যমেই আমরা আমাদের সংগ্রামকে এগিয়ে নিয়ে যাবো। আমরা বিজয়ী হব, এবং বিজয়ী হওয়ার শর্ত হিসেবে আমরা কোনো অবস্থাতেই এই দখলদার সরকারের অপকৌশল আমরা কখনোই অবলম্বন করবো না।